নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। রাজধানী দিল্লিতে গেরুয়া সুনামিতে ভেসে গেছে ঝাঁটা। ৭০ আসনে দিল্লিতে ২৭ বছর পর একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতার মসনদে বসল বিজেপি। ধরাশায়ী হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়ার মতো ভিভিআইপি মুখ। দিল্লিতে বিজেপির এ সাফল্য আবারও একবার প্রমাণ করে দিল শেষ হয়ে যায়নি মোদি ম্যাজিক। শনিবার দিল্লিতে ভোট গণনার ঘণ্টা খানেকের মধ্যে কার্যত স্পষ্ট হয়ে যায় কোন দিকে যেতে চলেছে ফলাফল। ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা জানিয়ে ২৭ বছর পর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে বিজেপি। বেলা বাড়তেই উৎসব শুরু হয়ে যায় দিল্লির বিজেপি দপ্তরের সামনে। জয় কার্যত নিশ্চিত হওয়ার পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিলেন, জনশক্তি সবার ঊর্ধ্বে। এই জয় বিকাশ ও সুশাসনের জয়। এই ঐতিহাসিক জয়ের জন্য দিল্লির সকল ভাই বোনকে আমার অভিনন্দন। আপনারা যে আশীর্বাদ ও স্নেহ দিয়েছেন তার জন্য হৃদয় থেকে ধন্যবাদ জানাই। দিল্লি সামগ্রিক উন্নয়ন ও বাসিন্দাদের জীবন উন্নত করতে আমার চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। একই সঙ্গে আমরা নিশ্চিত করব বিকশিত ভারতের লক্ষ্যে দিল্লি যেন পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা। অন্যদিকে পরাজয়ের ফল প্রকাশ্যে আসার পর নিজের হার স্বীকার করেছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। গত বিধানসভা নির্বাচনে মাত্র ৮টি আসনে জয় পেয়েছিল বিজেপি। তার আগের বার ফল ছিল আরো শোচনীয়, মাত্র ৩টি আসন জিতেছিল তারা। সেখান থেকে এবার ৫০-এর আশেপাশে পৌঁছে গেছে গেরুয়া ব্রিগেড। শুধু তা নয়, একের পর এক ইন্দ্রপতন ঘটিয়ে ইন্দ্রপ্রস্থের সরকার গড়তে চলেছে মোদীর দল। ১০ বছর ক্ষমতায় থাকা আম আদমি পার্টির মুখ অরবিন্দ কেজরিওয়াল দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী জেলে যাওয়ার পর বলেছিলেন জনতার আদালতে জয়ী হলে তিনি ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন। কিন্তু নয়াদিল্লি আসনে হেরে গিয়েছেন আপের এই পোস্টার বয়। এই দলে সেকেন্ড ইন কমান্ড দিল্লির সাবেক শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়া জংপুরা আসনে হেরেছেন ৬০০ ভোটে। জেলে যাওয়া আরেক নেতা ও সাবেক মন্ত্রী সত্যেন্দ্র জৈন পরাজিত হয়েছেন শকুর বস্তি আসনে। কেন্দ্রে বিজেপি সরকার গড়লেও খোদ দিল্লির বুকে গত ১১ বছর বিরোধীদের রাজত্ব থেকে গিয়েছিল। আপের আগে বিধানসভা ছিল কংগ্রেসের হাতে। বিজেপির মদনলাল খুরানা, সাহেব সিং বর্মা মুখ্যমন্ত্রী ছিলেন গত শতকে। প্রায় ৩ দশক পর দিল্লিতে ফুটল পন্ত। তবে প্রাপ্ত ভোটে বেশি ফারাক নেই। বিজেপি ৪৬ ও আপ ৪৪% কাছাকাছি ভোট পেয়েছে। কংগ্রেসের প্রাপ্তি ৭% মতো ভোট। কে নতুন মুখ্যমন্ত্রী হবেন সেটা নিয়ে পরে সিদ্ধান্ত হবে বলে বিজেপি সূত্রের খবর। রাজস্থান বা মধ্যপ্রদেশের মতো চমক জাগিয়ে কোনো নতুন মুখকে মুখ্যমন্ত্রী করা হয় কি না সেদিকে নজর রয়েছে। সাবেক বিজেপি সাংসদ রমেশ বিধুরি হেরে গিয়েছেন। আরেক সাবেক সাংসদ প্রবেশ বর্মা কেজরিওয়ালকে হারিয়ে এখন জায়ান্ট কিলার। তিনি এগিয়ে রয়েছেন কুর্সির দৌড়ে। দুর্নীতির বিরুদ্ধে আন্না হাজারের যে আন্দোলন, তার অন্যতম সৈনিক হিসেবে উঠে এসেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। গত ২ বছর তিনি সবচেয়ে বেশি বিদ্ধ হয়েছেন এই দুর্নীতির প্রশ্নেই। আবগারি কেলেঙ্কারি মামলায় জেলে যেতে হয়েছে তাকে। তার ঘনিষ্ঠ একাধিক নেতার হাল হয়েছে একই। মুখ্যমন্ত্রীর আবাস নিয়ে কম বিতর্ক হয়নি। প্রশ্ন উঠছে, দুর্নীতির টাকাতেই কি বিলাসবহুল বাসভবন গড়ে তুলেছেন আম আদমির নেতা? রাজনৈতিক কৌশলেও আপ ও কংগ্রেসকে পেছনে ফেলেছে বিজেপি। নির্বাচনী ফলাফলের প্রাথমিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধভাবে লড়তে না পারায় সুবিধা পেয়েছে পদ্ম শিবির। কংগ্রেস গত দুবারের বিধানসভা ভোটে সেভাবে লড়াইতে ছিলেন না। এবার তারা ভোটের ময়দানে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে ভাগ বসিয়েছে আম আদমি পার্টির ভোটে। দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফলের পর বলা যেতেই পারে এখনো ফুরিয়ে যায়নি মোদি ম্যাজিক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দাবি পূরণ না হলে জোট থেকে বেরিয়ে যাবে তীব্রামথা বলে আবারও একবার হুমকি দিলেন তীব্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তাৎপর্যপূর্ণভাবে এক্ষেত্রে চুপ বিজেপি। পাহাড়ে সিপিআইএমকে রুখতেই বিজেপির এই প্রদ্যুৎ তোষণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। একসময় পাহাড় মানেই ছিল বাম দুর্গ। পাহাড় ছিল গণমুক্তি পরিষদের দখলে। গত ৩৫ বছরের শাসনে সিপিএম পাহাড়ের ২০টি আসন বাদ দিয়ে ২১ থেকে গণনা শুরু করত নির্ধারিত বলে মিথ ছিল পাহাড়ে। তবে ২০১৮ বিধানসভা নির্বাচনের পর এখন আর পাহাড় মানে সিপিএম এর বা জিএমপির নয়। বর্তমানে পাহাড় রয়েছে তীব্রামথার দখলে। গত ৩৫-৪০ বছর ধরে পাহাড়ে সিপিএম এর বিকল্প কোন রাজনৈতিক দল মাথা তুলতে পারেনি। ত্রিপুরা উপজাতি যুব সমিতি বা আইএনপিটি, এনসিটি কোন রাজনৈতিক দলেই পাহাড়ে বিকল্প হতে পারেনি সিপিআইএম এর। ২০১৮ সালে এনসি দেববর্মার নেতৃত্বে আইপিএফটি প্রথম আঘাত আনে পাহাড়ের বাম দুর্গে। বামেদের শক্তিশালী দুর্গ এক লহমায় ভেঙে চৌচিয়ে। আর এখন প্রদ্যুতের বিক্রমে ঝলসে গেছে সিপিএম।
অস্বীকার করার উপায় নেই, এখন পাহাড়ে প্রদ্যুৎ কিশোর নেতৃত্বাধীন তিপ্রামথার বিকল্প হয়ে উঠতে পারেনি কোন রাজনৈতিক দল। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অনেক। মথার শাসনে পাহাড়ের উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে। কাজ নেই, খাদ্য নেই, নেই কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড। তিপ্রাসাদের মধ্যে প্রদ্যুতের জনপ্রিয়তার অনেক ভাটা পড়েছে, কিন্তু তারপরেও তিপ্রাসারা আস্থাশীল প্রদ্যুৎ কিশোরের উপরেই। তবে শাসক বিজেপি শিবির পাহাড়ের রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল। তাই তো জনজাতি মোর্চার চাইতেও প্রদ্যুৎ কিশোরের ওপর বেশি নির্ভরশীল বিজেপির দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব। আগামী ভিলেজ কমিটির নির্বাচন হোক কিংবা বিধানসভা ভোট, প্রদ্যুতের উপরে ভরসা রেখে বৈতরণী পার হতে চাইছে গেরুয়া শিবির। आज अगर मुझे लगे कि गवर्नमेंट में रह के अलायंस पार्टनर बन के अगर मैं अपने लोगों को हेल्प नहीं कर पाऊंगा ना, अपना दफा को हेल्प नहीं कर पाऊंगा ना, तो मैं गवर्नमेंट से बाहर भी बैठने के लिए तैयार हूं। आई एम रेडी टू सिट आउटसाइड द गवर्नमेंट ऑल्सो। अब गवर्नमेंट को सोचना है या फिर आप तिप्रासा का जो आपने अग्रीमेंट किया उसको इंप्लीमेंट करें। जो विश्वास से हमने आपको वोट किया लोकसभा में, उसका वादा आप पूरा करें। अगर आप करते हैं तो हम आपके साथ हैं, और अगर नहीं करते हैं तो मैं फ्री में किसी के साथ बैठने वाला नहीं हूं, क्योंकि 5-6 लोगों को कुछ फैसिलिटी मिलेगी। রাজ্যের জনজাতিদের স্বার্থে প্রদ্যুৎ কিশোর ভারত সরকার ত্রিপুরা সরকারের সঙ্গে করেছিলেন ত্রিপাক্ষিক চুক্তি। তাতে রাজ্যের জনজাতিদের ইতিহাস, জমির অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, পরিচয়, সংস্কৃতি, ভাষা ইত্যাদি সম্পর্কিত চুক্তি স্বাক্ষর হয়েছে। সকল সমস্যার সমাধান করতে সম্মত হয়েছে সৌহার্দ্যপূর্ণভাবে। এই চুক্তির প্রেক্ষিতে একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করার কথা বলা হয়েছিল। এই ত্রিপাক্ষিক চুক্তি থেকে রাজ্যের জনজাতিরা কি পাবেন বা কতটা লাভবান হবেন তা বলবে সময়। তার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। তিপ্রাসারা কি পেল বা কি পেল না, তারা কতটা লাভবান সেটা পরের বিষয়। এই চুক্তির ফলে অবশ্যই লাভবান প্রদ্যুৎ কিশোর দেববর্মনও তার দল তিপ্রামথা। নিজের বোনকে সাংসদ বানানোর পাশাপাশি দলের 2 জন বিধায়ককে রাজ্য ক্যাবিনেটে স্থান করিয়ে দিতে সমর্থ হয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বিজেপিও প্রদ্যুৎ কিশোরকে তোষণ করে পাহাড়ে সিপিআইএম বদের রাজনীতি চালিয়ে যেতে চায় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। বিজেপি নেতারা ভালো করেই জানেন প্রদ্যুৎ কিশোরকে খ্যাপানো মানে সিপিআইএম কে সুযোগ করে দেওয়া, আর সেটা যে সহজে দিল্লির নেতৃত্ব করতে চাইবে না তা বলাই বাহুল্য। প্রদ্যুৎ কিশোরকে নিয়ে বিজেপি নেতৃত্বের এই তোষণের পেছনে কি শুধু জনজাতি উন্নয়ন, নাকি পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনীতি অলিন্দে। পাহাড়ে বামেদের রুখে দিতে বিজেপির প্রধান অস্ত্র প্রদ্যুৎ কিশোর, ঘুরিয়ে বললে তিপ্রামথা। এই কারণেই জনজাতিদের উন্নয়নের জন্য কৌশলগতভাবে ত্রিপাক্ষিক চুক্তি করেছে ভারত সরকার। দেশ ও রাজ্যের শাসক দল বিজেপি পাহাড় রাজনীতিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই প্রদ্যুৎকে বাঁচিয়ে রাখার কৌশল নিয়েছে, আর এরই একটি পদক্ষেপ হচ্ছে এই ত্রিপাক্ষিক চুক্তি। পাহাড় রাজনীতিতে প্রদ্যুৎ তথা তিপ্রামথা যতটা সাম্রাজ্য বিস্তার করবে ততটাই লাভবান হবে বিজেপি এবং কপাল পূর্বে সিপিআইএম এর। এটা বিলক্ষণ বুঝে গিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মথা জীবিত থাকলে পাহাড়ে মাথা তুলে দাঁড়াতে পারবে না গণমুক্তি পরিষদ। তাই প্রদ্যুৎ কিশোরকে দিয়ে গণমুক্তি পরিষদকে রাজনৈতিকভাবে টুটি চেপে ধরাই হলো বিজেপির মূল লক্ষ্য বলে মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। রাজ্যের পাহাড় রাজনীতিতে এখনো তাদের কোনো ভিত তৈরি হয়নি, তা ভালোভাবেই জানেন বিজেপির দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব। যদিও তারা এডিসির বিরোধী দল, তবুও 125 বছরের পুরনো কংগ্রেস দল যেমন তাদের তেরঙ্গা পতাকা পর্যন্ত পাহাড়ের জনজাতিদের চেনাতে পারেনি, তেমনি পাহাড়ে নিজের পরিচয় প্রতিষ্ঠিত করতে ব্যর্থই হয়েছে বিজেপি। তবে প্রদ্যুৎকে ভালোভাবে আঁকড়ে না ধরলে সিপিআইএম পুনরায় পাহাড়ে তাদের জমি পুনরুদ্ধার করতে ঝাঁপিয়ে পড়বে। তা উপলব্ধি করেই প্রদ্যুৎকে ব্যবহার করা হচ্ছে নিজেদের তুরুপের তাস হিসেবে। এই মুহূর্তে পাহাড়ে স্পেস খুঁজছে বামেরাও। তারা সুযোগ পেলেই দাঁড়িয়ে যাবে মাথা তুলে, এই আতঙ্ক বিরাজ করছে বিজেপি নেতৃত্বদের মধ্যেও। তাই নিজেদের শক্তি কম হওয়ার সুবাদে প্রদ্যুৎকে দিয়েই বামেদের ঘিরে ফেলতে চাইছে প্রদেশ বিজেপি নেতৃত্ব। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে পাহাড় রাজনীতিতে বামেদের আটকে রাখতে প্রদ্যুৎ হয়ে উঠছেন বিজেপির প্রধান হাতিয়ার, আর এখানেই বাজিমাত করছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
অল ত্রিপুরা এমজিএনরেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার মুকুট অডিটোরিয়ামে শনিবার জেলা ভিত্তিক আলোচনা সভার আয়োজন করা হয়। দক্ষিণ জেলার 8টি ব্লকে এমজিএনরেগা প্রকল্পের মাধ্যমে কি ধরনের কাজ করা হয়েছে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা সহ কর্মীদের বিভিন্ন দাবিগুলিও সকলের সামনে উপস্থাপন করা হয়। এছাড়া যে সকল সুযোগ সুবিধা থেকে রেগা কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন সেই সুযোগ সুবিধা পাওয়ার জন্য রাজ্য সরকারের নিকট আবেদন জানিয়েছেন দক্ষিণ জেলার এনজিএনরেগা কর্মচারীরা। রেগা কর্মচারীদের বেতন ভাতা নিয়ে বিভিন্ন সমস্যা এবং এই সমস্যার সমাধান সহ রাজ্য সরকারের নিকট বিভিন্ন দাবি তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন দক্ষিণ জেলার জেলা সভাপতি। বিভিন্ন ব্লকগুলোতে কাজ করতে গিয়ে তাদের যে সমস্ত সমস্যাগুলি হচ্ছে এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, পাশাপাশি তাদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে, যেখানে তাদের কাজের যে কাজ করছে তারা এই পরিপ্রেক্ষিতে তাদের মাইনের ক্ষেত্রে বা যে সাম্মানিক একটু সমস্যা রয়েছে বা তাদের টিএ দিয়ে যে সমস্ত জিনিসগুলো রয়েছে এগুলি নিয়েও তারা বিস্তারিত আজকের এখানে আলাপ আলোচনা করছেন। তারা আমাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে দাবি রাখতে চাইছেন যে আগামী দিনে যাতে তাদের এই এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।